আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না বলেছেন রিজভী। এরপর জানিয়ে দিব শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু। এদিকে গুম ও হত্যার নেপথ্যকে জানালেন আসিফ নজরুল। আরও জানিয়ে দিব হেডম থাকলে দেশে আসেন গোলাম রব্বানীকে হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব মাঘের শীতে কাঁপছে দিনাজপুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না বলেছেন রিজভী। ছাত্র শিবির তাদের একটি লেখায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে। এটি কেন? আমাদের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, সেটাকে ছোট করে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার 29 জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ সভার আয়োজন করে। সভায় বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, 5 আগস্টকে মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করা হচ্ছে, এটা মানুষ মানবে না। 5 আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান, এর বার্তা ও বৈশিষ্ট্য এক ধরনের, আর 71-এর মুক্তিযুদ্ধ আরো বড় ক্যানভাসের 30 লাখ মানুষের আত্মদান। ওটাকে ছোট করে এটাকে বড় করলে লাভ হবে না। রিজভী বলেন, গত 1.5 দশকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশের গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলেন। এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন, আর যে কজন ধরা পড়ে জেলখানায় আছেন তাদের মধ্যে একজন দরবেশ সালমান এফ রহমান, তিনি কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন। শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু। টঙ্গীর তুরাগ নদের তীরে 58তম বিশ্ব ইজতেমা আগামী শুক্রবার 31 জানুয়ারি বাদ ফজর শুরু হবে। এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নেজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি। আগামী 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন। গুম ও হত্যার নেপথ্যকে জানালেন আসিফ নজরুল। বিগত সরকারের আমলে সংগঠিত গুম ও হত্যা নিয়ে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ গুম ও হত্যা নেপথ্যে কে আছেন জানালেন তিনি। বুধবার 29 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। পোস্টে তিনি লেখেন, স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশদাতা। তার সরাসরি নির্দেশে গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন সব ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন। তার সরাসরি নির্দেশে গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় HRW এর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের ওপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন। এই প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। হেডম থাকলে দেশে আসেন গোলাম রব্বানীকে হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক
হাসনাত আব্দুল্লাহ। বুধবার ২৯ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী হাসনাতের বিচার করা জরুরি বলে কমেন্ট করেন। রব্বানীর করা কমেন্টের জবাবও দেন হাসনাত আব্দুল্লাহ। মাঘের শীতে কাঁপছে দিনাজপুর। মাঘের শীতে নাজেহাল দেশের উত্তরের জেলা দিনাজপুর। হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতিবছর এখানে শীতের তীব্রতা বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। হিমেল ঠান্ডা হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবন কাহিল হয়ে পড়েছে এ জেলায়। টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। প্রতিনিয়তই হচ্ছে তাপমাত্রার ছন্দপতন। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকাল ৬টায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে বুধবার এ জেলায় তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকেই। এই শীতে জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষের ভোগান্তি একটু বেশি। যে যার সাধ্যমতো গরম কাপড় গায়ে জড়িয়ে বের হচ্ছে নিজ গন্তব্যে। অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজার। দিনের বেলা সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজমান। ভোরে কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দিনমজুর আমিনুল ইসলাম বলেন, কুয়াশার কারণে সকালে কিছুই দেখা যায় না। কাজের সন্ধানে বের হলেও কাজ পাওয়া কষ্ট। আল্লাহ জানে কবে এই শীত যাবে। ভ্যানচালক ইদ্রিস আলী বলেন, সকালে আসলাম, কিছুই তো দেখা যায় না। এছাড়া লোকজনও কম। এই ঠান্ডায় বেশ কষ্টে আছি। চিকিৎসা নিতে আসা রোগী নূর আমিন বলেন, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছি। সেই সঙ্গে সর্দি কাশি ও গলা ব্যথা তো আছেই। প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তনেই এই রকম হচ্ছে। দিনাজপুরের আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জল হোসেন কালবেলাকে বলেন, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯১% এবং গত ২৪ ঘন্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৩ কিলোমিটার।